আজ আমরা 43তম বিসিএস এর 1 থেকে 5 অংশ সলভ করব। যারা ইতিপূর্বে আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু জানেন যে আমি পার্ট বাই পার্ট ভিডিও করি। তো আপনারা যারা নতুন দেখছেন আজকে ভিডিওটা তারা অবশ্যই আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে যদি পেতে চান তাহলে প্লেলিস্ট ফলো করবেন। 1 নাম্বার ম্যাথটা যে এসেছিল দেখেন, 1 নাম্বার একটা অসমতার ম্যাথ ছিল। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখেন পরম মান দেওয়া নাই। নর্মালি এই ম্যাথগুলোতে কিন্তু যে এই পাশে দাগ এই পাশে দাগ পরম মান দেওয়া থাকে, আমরা ধনাত্মক ধরি আবার ঋণাত্মক ধরে সলভ করি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু তেমনটা করতে হবে না। আমরা জাস্ট সমাধানের ওয়েতে এই ম্যাথটা করে ফেললেই হবে। যেমনটা আমাদের ডাক ছিল 1/3x - 5, তারপরে এমনটা ছিল। কিন্তু এখন দেখেন বন্ধুরা, আমরা এক্স এর মান বের করবো আসলে। তো এক্স এর মান বের করতে গেলে এখানে একটা কাজ করতে পারি, বিপরীতকরণ করে দিতে পারি। সেই ক্ষেত্রে বিপরীতকরণ মানে 3x - 5 এটা দিব উপরে আর 1টা দিব নিচে, এবং সিমিলারলি এখানে 3 দিব উপরে আর 1টা দিব নিচে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অসমতাটা কিন্তু মানে সহজ হয়ে যাবে সমাধানের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা দেখেন এখানে যে চিহ্নটা দিয়েছি এখানে কিন্তু তার বিপরীত চিহ্ন হবে। কেন বিপরীত চিহ্ন হবে আপনাকে যদি আমি একটু বোঝাই, দেখেন এই যে 16/8 মনে করেন একটা ভগ্নাংশ, আবার একইভাবে 24/8 আর একটা ভগ্নাংশ। এখন এটি কিন্তু আমরা জানি 8 × 2 = 16, এর মান 2, আর এর মান 3 × 8 = 24, এর মান 3। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা বড় হবে, নিঃসন্দেহে এটা বড় হবে। এখন আমরা যদি বিপরীতকরণ করে দিই, 8টা উপরে দেই আর 16টা নিচে দেই, একইভাবে 8 উপরে দেই আর 24 নিচে দেই, এইবার কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। দেখেন এইবার এই চিহ্নটা কিন্তু অপোজিট সাইডে হবে। কেন দেখেন, এইখানে 16টা আম 8 জনের ভিতর ভাগ করছেন আপনি মনে করেন, আর 24টা আম 8 জনকে ভাগ করে দিচ্ছেন। অবশ্যই তাহলে এখানে ভাগটা বেশি পেয়েছে, এই কারণে এটা বড় হবে। কিন্তু যখন আমরা বিপরীতকরণ করে দিলাম তখন 8টা আম আপনি 16 জনকে দিবেন আর 8টা আম আপনি 24 জনকে ভাগ করে দিবেন। তাহলে ভাগ কারা বেশি পাবে? এই যে 16 জন পাবলিক তারাই কিন্তু বেশি পাবে। বা আপনারা যদি তুলনা করে দেখেন, এই ভগ্নাংশটা কিন্তু আগে ছিল, এই ভগ্নাংশটা বড়, যখনই বিপরীত করে দিলাম এই ভগ্নাংশটা কিন্তু অটোমেটিক বড় হয়ে গেছে। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 1/কত 8 × 2 = 16, আবার এটা যদি দেখি আমরা 1/3 লেখা যায়, তার আমরা সহজে বুঝতে পারবো এতে করে যে এটা যে হলো, এটা হলো 2 ভাগের 1 ভাগ আর এটা 3 ভাগের 1 ভাগ। তাহলে বড় কোনটা হবে? যে 2টা ভাগ করলে তার 1 ভাগ, ওইটাই বড় হবে। 3টা ভাগ করে তার 1 ভাগের চাইতে, সো এটা যে বড় আমরা বুঝতে পারছি। তো এটা আসলে বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাইলাম, আপনি যদি বিপরীতকরণ করেন অর্থাৎ লবকে হর, হরকে লব যদি করেন উভয়টাতে, তখন কিন্তু এই বড়টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা ছোট ছিল সেটাই হয়ে যাবে বড়। যাই হোক, আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। এখন পরবর্তী লাইনে দেখেন, আমরা এই 1 তো ভাগ করলে আমরা শুধু 3x - 5 লিখতে পারি, এখান থেকে কিন্তু শুধু 3 লিখতে পারি। আমাদের উদ্দেশ্য হলো এক্স এর মান বের করা। এখানে মাইনাসের 5 আছে তাই না, আমরা চাইলে প্লাসের 5 করে দেবো। কেন প্লাসের 5 করবো? তাতে করে এটা কাটা যাবে। তাহলে দেখেন আমরা 3x - 5 প্লাসের 5 করতে পারি। এখন আপনি তো শুধু এক সাইডে 5 যোগ করলে হবে না, আপনাকে তো অপর পক্ষেও তো 5 যোগ করে দিতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পেলাম? এখানে শুধু 3x পাবো, আর এটা কাটা গেলে এরকমটা হয়, আর এখানে কিন্তু আমরা 8 পাবো। এখন দেখেন আমরা এখানে আসলে শুধু এক্স রাখবো, সেক্ষেত্রে তাহলে আমরা এই অংশটাকে 3 দিয়ে ভাগ করবো, একইভাবে এটাকেও 3 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি কেমনটা হচ্ছে দেখেন, একই সংখ্যাতে আমরা ভাগ করতেই পারি। সো এখান থেকে শুধু আমরা এক্স পাবো, এবং এখানে কিন্তু 8/3 পাবো। তো আমরা এখানে বোঝা যাচ্ছে যে 8/3 চাইতে এক্স বড়। তো দেখেন এই যে কোণের ভিতর যেটা থাকে সেটা কিন্তু বড় হয়, আমরা অনেক সময় কিন্তু ভুলে যাই। তো এই কোণের ভিতরে এক্স আছে, সুতরাং এটা বড়। এটাকে আমরা চাইলে কিন্তু 8/3 এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি যে 8/3 চাইতে এক্স বড়। তো সেক্ষেত্রে আমরা এটাই হবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার, অথবা যে এটাও হতে পারে। দেখি আমাদের অপশনটা একটু দেখি যে অপশনে কি দেওয়া আছে। তো অপশনগুলো দেখেন, অপশনগুলো কিন্তু একটু পেঁচালো অবস্থায় আছে। এগুলো তো আসলে হওয়ার প্রশ্নই ওঠে না এত বড় বড়, কারণ আমরা জানি এটা তো পরম মান দেওয়া নাই যে আমাদের ঋণাত্মক মানও আসবে। তো এই দুটো অপশন তো আসবেই না। এখন দেখেন বন্ধুরা, আমাদের এসেছিল 8/3 চাইতে এক্স বড়, তাই না? তো আমি এখানেও দেখেন আমরা একটু মিলিয়ে লিখি যে 8/3 চাইতে এক্স বড়। এখন কতটুকু বড়? বড় তো আমরা বুঝতে পারলাম। তো এইভাবে আমরা যদি এইটা দেই যে বড় মানে কি, এর চাইতে আমরা যদি একটু সংখ্যা রেখে দেখেন বন্ধুরা, যে এটা হচ্ছে আমরা যদি 0 ধরি, 1, এটা 2 ধরি, এটা 3 ধরি, এইভাবে যদি আমরা 4 ধরি, এইভাবে এখন দেখেন 8/3 মানে কি? তার মানে 8কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 × 2 = 6, মানে 2 হবে রেজাল্ট, 2 এর চাইতে একটু বেশি হবে। সো আমরা 2 পয়েন্ট সামথিং এখানে আসবে। তাহলে আমাদের এক্স এর মানটা হবে এখান থেকে শুরু করে, আমরা ধরলাম এখান থেকে শুরু হবে 2 এর উপরে, 8/3 মানে 2 এর উপরে। তাহলে এখান থেকে শুরু করে বড় হতে থাকবে। এখন বড় তো হবে, কত বড় হবে? এখানে কিন্তু কোনো লিমিট নাই যে এর চাইতে বড় হবে। বড় হবে মানে এক্স এর মান এর চাইতে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 2 এর উপরে, 2 দশমিক সামথিং তার উপরে বলতে পৃথিবীর সকল সংখ্যাই তো তার চাইতে বড় হবে এই দিকে গেলে। তাহলে 3, 4, 5, 6 এভাবে কিন্তু যেতেই থাকবে মানে কি একদম ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। সো আমরা এখানে কিন্তু ইনফিনিটিটা ইউজ করতে পারি। আমরা তাহলে অ্যান্সারে এই যে খ নাম্বারটা দিব রাইট অ্যান্সার।
আমি একটু দুঃখিত বন্ধুরা, এটা আসলে আমার অডিও ক্যাপচার হয়নি। আমি আবার একটু বোঝাচ্ছি এই ম্যাথটা, যে কারণে আমি শুরু করেছিলাম বাট ক্যাপচার হয়নি। একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে। তো আপনার ডাকটা আগে পড়েন, তারপরে আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 8 জন গলা সমান সংখ্যক গরুর দুধ দোয়, তাহলে গরুর সংখ্যা কত? এখন ধরে নিই এখানে আমাদের এক পাল গরু আছে, তো বলছে যে এগুলো কি সমান ভাগে ভাগ হয়ে যায়। তো প্রথমে 3 পথে গমন করে, তাহলে আমি যদি এইভাবে 3টা পথ যদি দেই এবং সমান সমানভাবে কিন্তু যাবে, তাহলে এই 3টা পথে এখানে এই 3টা পথে সমান সংখ্যক মানে কি, যদি এখানে 9টা গরু থাকে তাহলে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা যাবে এইভাবে। আবার যদি 12টা গরু থাকে এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এইভাবে যাবে। তো ওকে, এই 3 পথে গমন করলো। এরপরে এখান থেকে পরবর্তীতে কি বলছে, 7 ঘাটে, এই যে 7 ঘাটে পানি পান করে। তো 7 ঘাটে মানে কি, তাহলে এই যে একটা ঘাট, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই যে 7 ঘাটে পানি পান করবে। এখন এই যে 7 ঘাটে গেল, এখান থেকেও কিন্তু সমান সমানভাবে ভাগ হবে। অর্থাৎ যদি এখানে যদি 21টা গরু থাকে, তাহলে আমরা এখানে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এইভাবে কিন্তু গরুগুলা মানে সমান ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 7 ঘাটে জল খাবে। এরপরে বলছে যে 9টি বৃক্ষের নিচে ঘুমায়, তাহলে 9টি বৃক্ষ যদি কল্পনা করি আমরা, একটা, এই 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই 9টা। ওকে, আমি আসলে খুব বেশি সময় নেব না, জাস্ট একবার একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এখন এই যে 9টা গাছের নিচে যে ঘুমায়, এখানেও কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেল। এরপরে বলছে যে 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়, তাহলে 12 জন গোয়ালার কাছে যদি গরু যায়, তাহলে এইভাবে একইভাবে আমি 12টা নিব। এখন প্রশ্ন হলো যে এইখানে তাহলে 12টা সমান ভাগে ভাগ হয়ে যাবে, 12টা গরু না, ঠিক 12 জনের কাছে ভাগ হয়ে যাবে। এখন সমান সংখ্যক যদি ভাগ হয়, আমি ধরে নিচ্ছি যে 12টা গরু, মনে করেন যে এখানে ধরে নিলাম 12টা গরু। এখন 12টা গরু আমি যদি ধরে নিই, সেই ক্ষেত্রে 12টা গরু যে সমান ভাগে ভাগ হয়ে গেল, যে একটা করে একজন গলার কাছে একটা করে গেল, কিন্তু 12টা গরু আসছে কই থেকে? এখানে তো 9টা ভাগে ভাগ ছিল, আবার এখানে কয় ভাগে ভাগ ছিল? 7 ভাগে ভাগ ছিল, এখানে 3 ভাগে ভাগ ছিল। এখন 12টা গরু 12 জন গলার কাছে যেতে পারে, কিন্তু 12টা গরু সমান 9 ভাগে ছিল। তো 12টা গরুকে আপনি সমান 9 ভাগে কেমনে ভাগ করবেন? যেমন 12টা গরু আপনি 9 ভাগ করবেন, 9 সমান সমান করে ভাগ করে দিবেন। তাহলে এখানে যদি আমরা ভাগ করি যে 9কে 9, বাকি থাকবে হচ্ছে 3। তার মানে কি, যে প্রত্যেকটা যদি আমাদের 12টা গরু থাকে অ্যাকচুয়ালি, তাহলে প্রত্যেকটা একটা করে গরু দিব আমরা, তাহলে সেটা 9টা গরু, তাহলে বাকি থাকবে আরো কয়টা? 3টা গরু। এখন 3টা গরু কি করবো? 3টা গরুকে এটাতে এই 3টাতে যদি দেই, তাহলে তো সমান হবে না, তাহলে বাকিগুলো তো আর মানে সমান হবে না। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে আমার 12টা গরু আছে। এখন ধরেন আমরা ধরে নিচ্ছি যে 36টা গরু আছে, আমি 12টা ধরলাম না কোনো কারণে, বুঝার স্বার্থে ধরে নিলাম যে 36টা গরু ছিল। ওকে, 36টা গরু যদি থাকে, তাহলে 36টা গরু যদি আমি 12 জন গোয়ালার কাছে পাঠাই, তাহলে আমরা 36কে যদি 12 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 12 দুগুণ 3, 12 36। তার মানে কি, যে 36টা ধরে নিলাম 36টা গরু আছে আমার, 36টা গরুকে যদি আমি 12 জন গোয়ালার কাছে পাঠাই, তাহলে একজন গোয়ালা কিন্তু 3টা করে গরু, একজন গোয়ালা কিন্তু 3টা করে গরু পাবে। 12 জন গোয়ালা এবং প্রত্যেকে কয়টা করে পাবে? 3টা করে পাবে, তাহলে 3 12 36 মিলে যাবে। ওকে, তাহলে আমি 36 ধরলাম, এখানেও তাহলে মিলিয়ে দেওয়া যাবে, এখানেও মিলিয়ে দেওয়া যাবে। এখন 36টা গরু যদি কল্পনা আমরা যে ধরে নিলাম, সেই 36টা গরুকে তো আবার 7 ভাগও করতে হবে। কারণ কি, যে 7 ভাগে এখানে যেমন একদম সমান ভাগে ভাগ হয়েছে, 7টা ভাগে সমান ভাগে ভাগ হবে। গরু যদি আমি 36টা ধরি, তাহলে এই 36টা তো 7টা জনের ভিতর ভাগ করে দেওয়া লাগবে। এখন আপনি 7 দিয়ে 36কে আপনি ভাগ করেন, তাহলে 5 7টা কত? 35। 5টা করে দিতে পারবেন। 5টা করে দেওয়ার পরেও, প্রত্যেকটাতে 5টা করে দেওয়ার পরেও একটা গরু আপনি ঝামেলা করবে, একটা গরু কিন্তু বাড়তি থাকবে। তার মানে কি, 36টা গরুকে কিন্তু আপনি 12টা ভাগে ভাগ করতে পারবেন। 36টা গরুকে আপনি 9টা জনে ভাগ করতে পারবেন। 36টা গরুকে কিন্তু আপনি 7টা ভাগে ভাগ করতে পারবেন না। একইভাবে তো এই যে ঝামেলা হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে গরুর সংখ্যা আমি যাই ধরি না কেন, যে সমান সংখ্যক ভাগ করতে গেলে আমরা এইভাবে ভাগ করতে পারছি না। এখন তাহলে আমাদের উপায়টা কি? একটা উপায় আছে, সেটা হলো 3, 7, 9 এবং 12 এমন একটা সংখ্যা দরকার, এমন একটা মান দরকার, যেটাকে আমরা মানে যে সংখ্যাটাকে আমরা 3টা ভাগেও 3টা গ্রুপেও ভাগ করতে পারবো, একই চাইলে আবার 7 ভাগেও ভাগ করতে পারবো, সমান সমান হইতে হবে, কিন্তু আবার 9টা ভাগেও ভাগ করতে পারবো, সমান সমান 12টা ভাগেও ভাগ করতে পারবো। এখন এইরকম সংখ্যা তাহলে আমি একবার 12 ধরলাম মিলে না, 36 ধরলাম মিলে না, তাহলে আমি কত ধরবো? আনুমানিক ধরবো না? খুবই সহজ, যে এইরকম সংখ্যাগুলোর কমন একটা সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের লসাগু করতে হবে। দেখেন, আমরা যদি লসাগু করি, তাহলে কিন্তু প্রত্যেকটা সংখ্যার একটা কমন সংখ্যা চলে আসবে, যে সংখ্যাটা আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো, 7 দিয়েও ভাগ করতে পারবো, 9 দিয়েও ভাগ করতে পারবো এবং 12 দিয়েও ভাগ করতে পারবো। অর্থাৎ 3 দলে ভাগ করতে পারবো, 7 দলে ভাগ করতে পারবো, 9 দলে এবং 12 দলে সমান সমানভাবে ভাগ করতে পারবো। দেখেন, এখন যদি আমরা লসাগু করি, এটা 3 দিয়ে যদি করি 1 হবে, এখানে 7 7ই থাকবে, 3 3 9, 3 4 12।
ওকে, এখন আর তো যাচ্ছে না, তাহলে এটা আমরা একটা কাজ করি, 7 3 7 21, 21কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 21কে 3 দিয়ে গুণ করলে হবে 3 1 3 আর 3 2 6 63। তো 63কে আবার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 63কে যদি 4 দিয়ে গুণ করি 3 4 12 2, হাতে থাকে কত 1, 4 4 24, 24 আর 1 25, তাহলে 252। এখন মজার বিষয় হলো আপনার যদি 252টা গরু থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, 252টা গরুকে কিন্তু আপনি 3 ভাগ করতে পারবেন। বিশ্বাস হয় না, আপনি ভাগ করে দেখেন এবং সমান সমান ভাগে ভাগ করতে পারবেন। একইভাবে 3 দিয়ে না, আপনি যদি চান 7 ভাগ করবেন তাহলে 7টা ভাগে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। এই 252 7 দেও ভাগ করা যাবে, একইভাবে এটা কিন্তু 9 দেও ভাগ করা যাবে, 12 দেও ভাগ করা যাবে। তার মানে 252টা গরু যদি আমার হয় সেই ক্ষেত্রে আমি সমান 3টা ভাগেও ভাগ করতে পারবো 252 গরুকে, সমান 7টা ভাগেও ভাগ করতে পারবো, সমান 9টা ভাগেও, সমান 12টা ভাগেও ভাগ করতে পারবো। সো এটা কিন্তু লসাগুর বেসিকটা জানলে কিন্তু আমাদের কাছে কোনো ম্যাটারই না। দেখেন এই অঙ্কটা কিন্তু এমনও বলতে পারে যে সর্বনিম্ন কয়টা গরু, কারণ হচ্ছে যে লসাগুতে কিন্তু যে লঘিষ্ঠ মানটা, যে দেখেন যে 252, একই সাথে 252 যদি গুণিতক বের করেন, 252কে 2 দিয়ে গুণ করেন তাহলে অন্য একটা মান পাবেন। ঠিক ওই মানটাও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে। আবার 252কে যদি আপনি 3 দিয়ে 5 দিয়ে যাই দিয়ে গুণ করেন না কেন, যা পাবেন ওই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে 7 দিয়ে 9 দিয়ে 12 দিয়ে ভাগ যাবে। এখন এই যে ভাগ যে যাচ্ছে, এইখানে আমরা লাকিলি দেখতে পাচ্ছি যে 252 যা আসলো, 252 আমরা অ্যান্সারে লিখতে পারবো। কিন্তু যদি এরকম থাকে যে সর্বনিম্ন কয়টা গরু আছে, সেই ক্ষেত্রে যদি এটার গুণিতকও যদি থাকতো, এই 252 গুণিতকও যদি থাকতো, আমরা কিন্তু এই 252টাই কিন্তু অ্যান্সারে দিতাম অন্য অপশনগুলো যদি থাকতো। দেখেন আমি একটা ম্যাথ নিয়ে অনেক ডিটেলস আলাপ করি যাতে করে আপনার বুঝতে কোনো অসুবিধা হয় না। আর একবার যদি বুঝতে পারেন, একদম প্রমিস করতেছি যে আপনি যদি একবার বুঝতে পারেন সেক্ষেত্রে দ্রুত করা বা শর্টকাট করা কিন্তু কোনো ফ্যাক্ট না। বাট আপনি যদি না বুঝে যদি করেন, যেমন এই ম্যাথটা 43তম বিসিএসে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু মানে আমার ধারণা করতে পারেনি। কারণ কি, সে আসলে কি যে এটা আসলে রিলেট করতে পারেনি যে এটা আমি কিভাবে করব। অথচ একবার যদি বোঝেন যে আমরা কিভাবে 3টা ভাগে সমান ভাগে ভাগ করতে পারি, এমন একটা সংখ্যা 7টা ভাগে ভাগ করতে পারি, 9টা সমান ভাগে ভাগ করতে পারি, তাহলে তো লসাগু ছাড়া তো বিকল্প নাই। সো এখন কিন্তু আসলে ম্যাথটা কোনো বিষয় না। ওকে, আমরা এখন পরবর্তী ম্যাথটা করছি। নাম্বার ম্যাথটা নিয়ে আমরা এত কথা বলবো না, একদম সরাসরি সমাধানে চলে যাব। এইখানে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত, তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি সমান সমান পি, তারপর 1 প্লাস আর, এরপরে হচ্ছে এন, এরকমটাই কিন্তু আমরা জানি। এখন ওকে, তাহলে এখানে পির মান কত, পির মানে এই যে মূলধন দেওয়া আছে এখানে কিন্তু 10,000, তাহলে আমি এখানে 10,000 লিখে দিলাম। এখন 1 লিখলাম প্লাস আমি আর এর মান বসাবো, আর এর মান এখানে কত দেওয়া 20%। কিন্তু বন্ধু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এইখানে একটা পেজ হলো অর্ধ বছর হিসেবে ধরা হয়, অর্থাৎ সুদটা অর্ধ বছরে তারা কাউন্ট করে। নর্মালি সুদ কিন্তু 1 বছরে কিন্তু কাউন্ট করে, কিন্তু এখানে বলছে যে না 6 মাস পর পরই সুদ বাড়বে। তো তাহলে কিন্তু এখানে কি 6 মাস পর যদি সুদ বাড়ে, দেখেন এইখানে যে 20% দিচ্ছে এটা হলো নর্মালি এই 20% বা যে কোনো পার্সেন্ট সুদের হার বলতে আমরা 1 বছরে বুঝি, কিন্তু এখানে বলছে যে এখানে বলছে 1 বছরে মানে 20%, 100 টাকায় 1 বছরে 20 টাকা সুদ আসে, এটা যদি আমরা ভেঙে বলি। কিন্তু এখানে বলছে যে না তার অর্ধ বছরে সুদ আসবে, মানে 6 মাসে সুদ আসবে। এখন দেখেন 20 টাকা যদি সুদ আসে তাহলে 6 মাসে কত আসবে, 6 মাসে অবশ্যই 10 আসবে, আবার বাকি 6 মাসে আরো 10 আসবে। তার মানে 6 মাসের সুদ হিসেবে যদি আপনি কল্পনা করেন তাহলে কিন্তু 20% থাকবে না, বরং এটা কত হবে 10%। সো এখানে কিন্তু আমরা আর এর মান কত ব্যবহার করবো, আর এর মান কিন্তু আমরা আর 20% ব্যবহার করবো না, বরং আমরা 6 মাসে যেহেতু সুদ হয়, তো 6 মাসে আমরা আবার বলতে চাই, রিপিট ইট এগেইন, যে 6 মাসে তাহলে কি যে 6 মাসে 10 আসবে, পরবর্তী 6 মাসে 10 আসবে, টোটাল 20, 1 বছরে 20, এখানে 1 বছরে দেওয়া, বাট আমাদের তো কাউন্ট করতে হচ্ছে 6 মাসে, অর্ধ বছর মানে হচ্ছে 6 মাস। বা আপনি জিনিসটা এইভাবে কল্পনা করতে পারেন, যে 100 টাকায় 12 মাসে সুদ হয় হলো 20 টাকা, 12 মাসে বলতে 1 বছর, এটা 1 বছরে 12 মাস লিখতে পারি। অতএব 100 টাকায় এক মাসে সুদ হবে কিন্তু এরকম। অতএব 100 টাকায় যেহেতু অর্ধ বছরে, তার মানে 6 মাসে সুদ হবে কিন্তু, তাহলে 20 গুণন 6 নিচে হলো 12, তাহলে এটা কাটাকাটি করলে হবে কত, এখানে 6 দুগুণা 12, 2কে 20 কাটলে এটা কিন্তু অটোমেটিক কিন্তু 10% নেমে আসবে। সো এই পয়েন্টটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা 20% দেওয়া থাকলে অ্যাকচুয়ালি 10% ব্যবহার করবো। এখন 10% মানে কি, 10% মানে কিন্তু 10% মানে 100তে 10, 100তে কিন্তু 10, এভাবে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। বা এটা কাটাকাটি করলে আমরা 1/10 লিখতে পারি কিন্তু এখানে, তাহলে আমি এখানে 1/10 লিখলাম। ওকে, এখন এন মানে কত, এন মানে এখানে কিন্তু বলছে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, তাহলে এন এর মান আমরা কত বসাবো, 2 বসাবো এখানে। না বন্ধুরা, এইখানে যখনই আপনি 2 বসাবেন ম্যাথটা কিন্তু হবে না। কেন হবে না, অর্ধ বছরে কিন্তু আমরা সুদটা কাউন্ট করতেছি। সো এখানে 2 বছর পরে টাকাটা রাখছেন, 2 বছরে যদি টাকাটা রাখেন সেক্ষেত্রে প্রতি 6 মাস পর কিন্তু নতুন করে সুদ আসতেছে। সো আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে 1 বছরে সুদ আসতেছে কিন্তু, অর্থাৎ 1 বছরে সুদ আসতেছে কিন্তু 2 বার, তাই না,
এক বছরের সুদ আসছে, এই যে অর্ধ বছরের সুদ যে, তাহলে এক বছরে যদি 2 বার সুদ আসে তাহলে আমাদের কয় বছর আছে এখানে? 2 বছর আছে। তাহলে 2 বছরের সুদ আসবে কিন্তু 2 গুণন 2 অর্থাৎ 4 বার সুদ আসবে কিন্তু আমাদের আসলে অ্যাকচুয়ালি দেখতে হবে, আমরা এন মানেই মনে করি যে বছর, কিন্তু অ্যাকচুয়ালি এন বলতে বোঝায় যে কয়বার সুদটা আমাদের কাউন্ট হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2 বছর হলেও সুদটা কাউন্ট হবে 4 বার। তো এইখানে কিন্তু তখন আমরা কত ব্যবহার করবো? 4 ব্যবহার করবো। সো এই লজিকটাও কিন্তু আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তাহলে এখানে আমি যথারীতি 10,000 লিখে দিলাম। এখন এটাকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে 10 কে 10 উপরে তাহলে 11, নিচে থাকবে 10 এবং এর পাওয়ার হচ্ছে 4। এরপরে এটাকে আমরা ভেঙে লিখলে এই 4 যদি পাওয়ার 10-এর উপর দেন আপনি, তাহলে কিন্তু 10 গুণন 10 গুণন 10 এভাবে কিন্তু 4 বার হবে। তো 4 বার হওয়া মানে এখানে আমরা এইভাবে লিখতে পারবো যে 10,000 গুণন, আচ্ছা আমি ভেঙে লিখতেছি। তো এইভাবে কিন্তু, আচ্ছা ভেঙে লিখবো, এখানে তো জায়গায় নাই আমি যে ভেঙে লিখবো। আচ্ছা আমি এইখানে লিখতেছি বন্ধুরা, আমি দুঃখিত। এখানে কিন্তু 11/10, একইভাবে আবার 11/10, আবার 11/10, আবার 11/10 এইভাবে লিখলাম, কারণ পাওয়ার ছিল কত? 4 ছিল কিন্তু এই যে। তো এখন দেখেন 1 2 3 4, এই 4টা শূন্য কিন্তু কাটা যাবে এখানকার 1 2 3 4, 4টা শূন্যের উপর, আর বাকি থাকে 1 2 3 4। তাহলে মানে 11টা 4 বার আছে, তার মানে এখানে 11/4 লিখতে পারি আমরা এখানে। তো এটা ক্যালকুলেশন করার প্রয়োজনই নেই, কারণ আমাদের অ্যান্সারে কিন্তু এই যে 11/4 খ নম্বরে দেওয়া আছে, এটা হবে রাইট অ্যান্সার। তো যদিও আমি বলেছিলাম যে এই ম্যাথটা আমি বেশি কথা বলবো না, কিন্তু দেখেন এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে তো এই টাইপের ম্যাথ তো আবারও আসতে পারে, তাই না? অবশ্যই আমাদের কিন্তু বুঝতে হবে, অ্যান্ড দেন আপনি চাইলে সেটা শর্টকাট আপনার মতো করতে পারেন বা শর্টকাট আপনি মনে রাখার চেষ্টা করতে পারেন, বাট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আপনি কিন্তু এটা করাটা মোটেও ঠিক হবে না। 43তম বিসিএস আসলে ম্যাথগুলো একটু পেঁচালো গোচালো ছিল। এই 4 নম্বর ম্যাথটা কিন্তু আসলে তুলনামূলকভাবে অনেকটাই সহজ ছিল। তো 4 নম্বর ম্যাথ আমরা জানি যে এরকম যদি থাকে, এটা কিন্তু 1/x এর মান যদি আমরা বের করি তাহলে কিন্তু √4 - √3 এরকমটা হবে। এই ধরনের ম্যাথ আমি কন্টিনিউয়াস সলভ করে যাচ্ছি, সেই নিবন্ধন বলেন, তারপরে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, অনেক ক্ষেত্রে। তো আমি এখন আর এটা কেন 1/x এর মান এরকম আমি লিখতে পারি আর আমি বলতেছি না। আপনারা একটু ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে বারবার এগুলো রিপিট করার প্রয়োজন হবে না, সো আমি করতেছি না। এখন এটা দেখেন যে আমরা এখানকার সূত্রটা কি, এখানে কিন্তু 1/x এরপরে কিন্তু আমরা হোল কিউব -3ab ইন্টু, আবার কিন্তু আমরা এটা লিখতে পারি, এটা জাস্ট সূত্রটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এখন আসেন, আমাদের কিন্তু x + 1/x এর মান দরকার। তো আমাদের x এর মান কত ছিল? x এর মান দেওয়া ছিল হচ্ছে √4 + √3 এরকম, আর 1/x এর আমি মান কত আসবে? এরকমটা আসবে। সো এটা যদি ক্যালকুলেশন করি, দুটো যদি যোগ করি তাহলে x + 1/x, এখানে আর এগুলো যদি যোগ করি, এই দুইটা মিলে কত হবে? 2√4। এই দুইটা কিন্তু মাইনাস আর প্লাসে কিন্তু কাটা যাবে, এরকম থাকে। আর 2√4 মানে কি? 2√4 মানে কি? √4 কে আমরা তাহলে এটা √2² লিখতে পারি, তাহলে 2 গুণন 2 লিখতে পারি, সমান সমান কিন্তু আমরা 4 লিখতে পারি। এখন আসেন, তাহলে আমরা দেখছি x + 1/x এর মান 4। সো আমরা এখানে কিন্তু 4³ - 3 × 4 এভাবে দিতে পারি। 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 16কে 4 দিয়ে গুণ করলে হবে 64, আর 3 4 হবে 12। আমরা যদি বিয়োগ করি, 4 থেকে 2 বাদ গেলে থাকবে হচ্ছে 2, আর 6 থেকে 1 বাদ গেলে হবে 5, তাহলে হবে 52। সো এটা কিন্তু এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। আর তারপরে একটু বলে দিচ্ছি যে কেন আমি 1/x এর মান এরকম লিখলাম, যদি বলতে চেয়েছিলাম না, তারপর একটু বলে দিচ্ছি যে দেখেন এটা কিন্তু 4 + √3 এভাবে লেখা যায়। এখন 1/x মানে কি? 1/x মানে হলো এক্সটা নিচে গেছে, উপরে 1, তাহলে উপরে 1 দেন, আর এখানে একইভাবে √4 আর + √3 এভাবে দেন। পরবর্তীতে আমরা বিপরীত একটা নিব, এখানে রাশি নিব, যেমন এখানে আছে কি √4 + √3, আর এর বিপরীত তাহলে কি হবে? √4 - √3, আর একই সাথে নিচে গুণ করলে তো হবে না, একই সাথে তো আপনাকে উপরেও গুণ করতে হবে। তাহলে √4 - √3, আমরা জানি লব এবং হরকে একই সংখ্যা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা এটা করতে পারি। এখন নিচে কিন্তু a² - b² সূত্র বসবে, এবং a² - b² সূত্র বসে 1 থাকবে, সেই 1 দা ভাগ করলে ঘুরে ফিরে কিন্তু আমি √4 - √3 এরকমটা কিন্তু আমরা পাবো। এবার আমরা 5 নম্বর ম্যাথটা সলভ করতেছি। দেখেন 5 নম্বর ডাকটা দেখলে মনে হয় যে এই ধরনের ম্যাথ কি করা আদৌ পসিবল, কিন্তু আসলে একবার যদি ধরতে পারেন এটা কোনো ম্যাথই না। যেমন দেখেন বলছি একটি নৌকা পানির লেভেলে বাঁধা, ওকে, নৌকা তো পানির লেভেলে বাঁধা থাকবে না, গাছ মানে বাঁধা থাকবে, যাই হোক পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকে, ও আচ্ছা এখানে একটা বলছে পানির লেভেলে বাঁধা। তো আমি যদি ধরে নেই যেটা আমাদের নৌকা, এটা পানির লেভেলে আছে, পানির লেভেলে দড়ি দ্বারা বাঁধা, তাহলে এখানে একটা দড়ি আছে এরকম, এই দড়ি দ্বারা বাঁধা, ওকে, যে দড়ি দ্বারা একটু ডকের দিকে টানা হয়, ওকে, আমি ধরে নিচ্ছি এখানে একটা ডক আছে। তো ডকটা কি? ডক মানে হলো, আপনাদের বুঝতে হবে যে ডক মানে হলো যে এই যে আপনারা দেখেন না বিভিন্ন সমুদ্র বন্দরে যে একটা নৌকাকে বা জাহাজকে উপরের দিকে যদি তোলা হয় মেরামতের জন্য, তখন কিন্তু যে বড় একটা ক্রেন থাকে, এই ক্রেন দিয়ে উপর দিকে জাগানো হয়, এই যে ক্রেন থাকে ওইটাকেই মূলত ডক বলা হয়। তো এখানে বলছে যে এখানে একটা ডক আছে, তো চিত্রটা আমি আবার আট করি, যেহেতু ডক আট করলে উপরে একটু জায়গা লাগবে। সো আমি ধরে নিচ্ছি এখানে যে আমার নৌকাটা এইভাবে একটা ডকের সাথে বাঁধা ছিল, এটা হলো একটা ডক ছিল, আচ্ছা ডকের সাথে বাঁধা ছিল পানির লেভেলে, কিন্তু এটা ওকে, এটা হলো আমাদের ডক। তো এখন দেখেন যে ডকের দিকে টানা হয়, আমি টানলাম ডকের দিকে, এটা আমাদের নৌকা, টানলাম, এই যে এখানে দেখেন যে এখানে বলছে ডাকটা আবার একটু পড়ি, যে একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়,
এই যে পানির লেভেলের দড়ি দ্বারা ডকের দিকে আমি টানলাম, ওকে, টানা হয়। নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে, তাহলে নৌকাটি যখন, তাহলে এটা ডক, এটা নৌকাটি যখন 12 ফুট ধরে নিলাম, এইটুকু 12 ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, আচ্ছা এইটা আবার কোনটার দৈর্ঘ্য? দড়ির দৈর্ঘ্য। মূলত ডক বলতে এই যে এখানে ক্রেন, এইটাকে মূলত আমরা ডক বলে অভ্যস্ত। তো সেক্ষেত্রে এই রশির কথা বলছে যে কি বলছে নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে, তাহলে আমি ধরলাম ডক থেকে 12 ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত, তাহলে এটা হলো নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, তাহলে এই দড়ির দৈর্ঘ্য পানির কি লিখছে, পানির উপর ডকের উচ্চতা, তাহলে পানির উপর ডকের উচ্চতা, তাহলে এই যে এখান থেকে এটুকু হলো ডকের উচ্চতা, পানির উপর কি লিখছে আমি আবার একটু পড়ি, যে নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, এই দড়িটার দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার, তাহলে এই যে এটাই পানির উপর ডকের উচ্চতার কি বলছে, উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তো উচ্চতার দ্বিগুণের চেয়ে, তাহলে উচ্চতার দ্বিগুণ, এটা তাহলে উচ্চতা কত আমরা জানি না, উচ্চতা এক্স ধরলাম, তাহলে উচ্চতার দ্বিগুণের চেয়ে রশির দৈর্ঘ্যটা উচ্চতার দ্বিগুণের চেয়ে, তাহলে উচ্চতার তো দ্বিগুণই, তার চেয়েও আরো কত 3 ফুট বড় লম্বা, তাহলে আমি এখানে 3 ফুট যোগ করে দিলাম। এখন দেখেন আমি ডাকটা মিলাইয়া বলি, আসলে বিশাল বড় ডাক তো বুঝতে একটু অসুবিধা হয়। বলা আছে যে একটা নৌকা ডক থেকে 12 ফুট দূরত্বে আছে এবং পানির লেভেলে টানা হচ্ছে, ওকে, এদিকে পানির লেভেলে। এখন বলছে যে নৌকাটি হতে ডকের যে রশিটা আছে তার যে পরিমাপ, সেটা হলো ওই ডকের, পানির উপর ওই ডকের লম্বের দ্বিগুণের চাইতেও 3 ফুট এখানে বেশি। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন যে আমাদের আসলে চাওয়া হয়েছে কি যে ডকের উচ্চতাটা অ্যাকচুয়ালি কত, মানে এই এক্স এর মানটা কত। সো এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কে না পারবে, আমরা সবাই পারবো। তো তারপরে আমি বলে দিচ্ছি এইটা কিন্তু এখন অঙ্ক করা শেষ। কেন শেষ? দেখেন একটা পিথাগোরাসের উপপাদ্যতে একটার মান যদি 12 হয়, নর্মালি আরেকটার মান কিন্তু 13 হয়, আরেকটার মান কিন্তু 5 হয়। আপনি দেখেন যে কোনো দুইবার উপর স্কোয়ার করেন, অপরটার উপর স্কোয়ার করেন, মিলে যাবে। একইভাবে 3, 4, 5 এইভাবে কিছু সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাতে করে দ্রুত ম্যাথটা আপনারা পারবেন। এখন দেখেন একটার মান 12, ওকে, একটার মান যদি 12 হয় তাহলে অবশ্যই আর একটার মান 13 এবং 5, তাহলে 13 কোনটা হবে আর 5 কোনটা হবে? তাহলে এটা যেহেতু কম, এটাই 5 ধরলাম আমরা, আর এটা তাহলে 13 ধরবো। দেখেন এটা যদি 5 হয় কোনো কারণে, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে কত, 10, 10-এর চাইতে 3 ফুট বেশি, তার মানে 13। এই যে কি সুন্দর মিলে গেল, 12, তার মানে এটার মান হচ্ছে 12, এটার মান হবে 5, এটার মান হবে কত, 13। কিন্তু আমাদের চাওয়া হয়েছে উচ্চতাটা, তার মানে যে 5, সো এটা কিন্তু রাইট অ্যান্সার হবে যে গ নাম্বারটা 5। এছাড়াও আপনি যদি এইভাবে যদি শর্টকাট ধরে অভ্যস্ত না থাকেন, আপনি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে করেন। উপপাদ্য অনুসারে আমরা জানি যে 2x + 3 অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইভাবে করা যায়। পরবর্তীতে আপনি কি করবেন, এখানে a + b হোল স্কয়ারের সূত্র বসাবেন, বসায় x এই পাশে নিয়ে আসবেন, করে ক্যালকুলেশন করে দেখবেন যে 5 আসবে। তো এটা আমি করে দিচ্ছি না, অলরেডি ভিডিও ডিউরেশন অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং পরবর্তী পিরিয়ডটা আমি খুব দ্রুতই করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউয়াস আপনাদের জন্য আমি টিউটোরিয়ালগুলো করে যেতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।